আগামী 2 মাস আপনার ছুটি। রাত 9টা বাজে। সানায়াকে বাড়িতে রেখে নির্বাণ অফিসে চলে গিয়েছে। সানায়া আগের ন্যায় অফিস রুমে এসে ফ্রেশ হয়ে আগের ড্রেস পরে নিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পড়তে বসেছিল। এর মধ্যে আফি এসে বলল খাবারের জন্য নিচে যেতে। সানায়া বইটা বন্ধ করে আফির সঙ্গে নিচে চলে আসে। খাবার পর্ব শেষ করে সানায়া চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর মনে পড়ে ও এখন অতিথি নয়, এ বাড়ির বউ। নিজের এভাবে চলাফেরা সাজে না। উপরে যেতে অগ্রসর হয়েও আর যায় না। ফিরে এসে কাজের লোকেদের সাথে সাথে হাতে কাজ করতে থাকে। একান্ত আফি, নিজামুদ্দিন, আমেনা খাতুন অনেক আগেই ডাইনিং ছেড়েছে। শুধু সুমাইয়া বেগম রান্নাঘরে কিছু করছিল। কিন্তু ফিরে এসে সানায়াকে কাজ করতে দেখে তিনি অবাক হয়। তড়িঘড়ি করে এসে হাত থেকে প্লেটটা কেড়ে নিতে নিতে বলে ওঠে, তোকে এসব করতে কে বলেছে? আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি দেখছো? শেষের কথাগুলো কাজের লোকেদের উদ্দেশ্যে করে বলে ওঠে। সবাই চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তারা তো না করে দিয়েছিল, কিন্তু সানায়া জোর করে বলেই তো দিল। সানায়ার খারাপ লাগে তাদের ভীষু অসহায়ত্ব মুখ দেখে। খালামণি ওনারা দিতে চায়নি, আমি জোর করেছি। আর যেন না দেখি। আমি কি আর এখন এই বাড়িতে বেড়াতে এসেছি যে কাজ করা যাবে না? সানায়ার কথার পরিপ্রেক্ষিতে সুমাইয়া বেগম সানায়াকে বুকে আগলে নেয়। মুচকি হেসে বলে ওঠে, আমি যেই কষ্ট পেয়েছি, আমার ছেলের বউকে তার ছিটে ফোঁটাও পেতে দেব না। মেয়ে করে রাখবো তোকে। আর এসব কাজ করার জন্য লোক আছে, তুই আর কখনোই করবি না। তোর কাজ আমার ছেলেকে আগলে রাখা। তুই তো জানিস আমার ছেলেটা কতটা রাগী বদমেজাজি। তুমি চিন্তা করো না, এই পাষাণ বদমেজাজি তোমার ছেলেকে আমি ভালো করে নিব। মুচকি হেসে বলে ওঠে সানায়া। তারপর সানায়াকে তিনি রুমে পাঠিয়ে দেয়। সানায়া আফির রুমে এসে ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে এসে আফির পাশে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে আফি ধরপড়িয়ে উঠে বসে। নাক মুখ কুচকে বলে ওঠে, মানিক, কি বলছিস? আমি এই রুমে থাকবো না তো কই থাকবো? তোর মাথা ঠিক আছে? কথাটা বলতে বলতে আফি সানায়াকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিল। তারপর দরজা বন্ধ করে দেয়। আর সানায়া বোকার মতো তাকিয়ে তাকিয়ে সব দেখে। আসলেই সানায়া ভাবেনি, কিন্তু এখন আফির যখন একবার বের করে দিয়েছে রুম থেকে, এখন বোম মারলেও দরজা খুলবে না। অজ্ঞত সানায়া পা টিপে টিপে নির্বাণের রুমের দিকে এগিয়ে এলো। এতক্ষণে নিশ্চয়ই নির্বাণ ভাই এসে পড়েছে। এসব ভাবতে ভাবতে সানায়া নির্বাণ নামক পাষাণ পুরুষের রুমের সামনে এসে দাঁড়ালো। বিয়ে করেছি কি বউ ছাড়া একা একা ঘুমাবো বলে? ছি ছি ছি, এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? এতক্ষণ ছিল না, এখন ঠিক আছে। কথাটা বলতে বলতে নির্বাণ সানায়াকে হাত ধরে টেনে বিছানায় ফেলে নিজেও অপর পাশে শুয়ে সানায়াকে এক টানে নিজের বুকের উপর নিয়ে আসে। তারপর দুজনের গায়ের কম্বল টেনে নেয় ভালো করে। সানায়া স্তব্ধ, নড়াচড়া কথা ভুলেছে মেয়েটা সে কখন। এই পাষাণ পুরুষের হঠাৎ হলোটা কি? একদম মিশে আছে নির্বাণের বুকে সানায়া। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। সানায়া এতক্ষণ ঘোরে থাকলেও এখন বুঝতে পারছে এখন যেন কেমন অস্থির অস্থির হাঁসফাঁস করতে লাগলো। নিজের হাত জোড়া নির্বাণের বুকে রেখে মাথাটা একটু উঁচু করে নির্বাণের মুখের দিকে তাকালো। সবসময় গম্ভীর মুখে আর লাল করে রাখা চোখ জোড়া বন্ধ করেই আছে। ঘুমিয়ে আছে কি বোঝা মুশকিল, তবে সানায়া ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই একটু জোর খাটিয়ে ছুটতে যায়। আর অমনি নির্বাণ ধপ করে চোখ মেলে দিল। ড্রিম লাইটের আলোতে বেশ লাগছে তার ছোট অর্ধাঙ্গিনীকে। নির্বাণ মাথাটা হালকা উঁচু করে সানায়ার মাথার পেছনে নিজের বাম হাত দিয়ে এগিয়ে এনে সানায়ার ঘাড়ে নিজের দাঁত বসিয়ে ছোট একটা কামড় দেয়। সানায়া তৎক্ষণাৎ ব্যথায় আর্তনাদ করে ওঠে। নির্বাণের বুকের উপর হাতে হাত নিয়ে নিজের ঘাড় ডোলে ফুপিয়ে ওঠে। নির্বাণ বিরক্ত হয়। ঘুমিয়ে তো ছিলাম, তুই তো উসকুস করছিস। আমার কেমন লাগছে? আপনি সরে একটু দূরে ঘুমান। চুপচাপ যেভাবে আছিস সেভাবেই থাক, নয়তো আজই সব সেরে নেব। নির্বাণের কথায় সানিয়া লজ্জায় আর কিছু বলে না। রুমে এসেছে নাগাদ, আর এই পাষাণ পুরুষ কি সব আবোল তাবোল বকেই যাচ্ছে। চুপচাপ শুয়ে থাকে নির্বাণের বুকে। বেশ অনেকক্ষণ পর সানায়া অনুভব করতে পারলো এখন আর অস্থির অস্থির লাগছে না, বেশ ভালোই লাগছে এই পাষাণ পুরুষের হৃদস্পন্দন শুনতে। সানায়া মুচকি হেসে মাথাটা একটু উঁচু করে দেখে নিল নির্বাণ ঘুমিয়েছে কিনা। নির্বাণের মুখের দিকে তাকিয়ে সানায়া বুঝতে পারলো পাষাণ পুরুষ ঘুমিয়ে পড়েছে, তাই ঠোঁট প্রসারিত করে হেসে
নিজেও জড়িয়ে ধরে স্বামীকে। আর এইভাবেই নির্বাণের হৃদস্পন্দনের ধুকধুক শব্দ শুনতে শুনতে ঘুমের রাজ্যে পাড়ি জমায় সানায়া। আফি ঘুমিয়ে আছে, কিন্তু ওর মনে হচ্ছে ওকে কেউ খুব গভীরভাবে, খুব কাছ থেকে কেউ ওকে পর্যবেক্ষণ করছে। মেয়েদের এই একটা গুণ বেশ ভালো, যদি তাদের দিকে কেউ তাকিয়ে থাকে তো তারা সেটা বুঝতে পারে, আর কে কেমন চোখে দেখে সেটা উপলব্ধি করতে পারে। এই যে আফির ঘুমের মাঝেও মনে হচ্ছে ওকে কেউ বেশ মুগ্ধতা নিয়ে দেখছে, আর তাই ভেবে ঘুমের মাঝেও আফি কেমন ভ্রু কুঁচকে আছে, যা দেখে সামনের বসা সুদর্শন যুবকটা নিজেও হাসে। আর ঠিক তখনই আফি ধপ করে চোখ খুলে সামনে কোনো মানুষের অভয় দেখে ভয়ে আবারও চোখ বন্ধ করে চিৎকার করতে যাবে, অমনি একান্ত ফিসফিস করে গলা ভেসে এলো আফির কানে। এই চুপ চুপ, আমাকে চোর অপবাদ দিয়ে গণদুলাই খাওয়াইতে না চাইলে? অমনি একান্তর ফিসফিস করে গলা ভেসে এলো আফির কানে। আফি চোখ বন্ধ করেছিল, কিন্তু কণ্ঠ শুনে চোখ পিটপিট করে তাকায়। একান্তর দিকেই তাকিয়ে আছে। ড্রিম লাইটের কৃত্রিম আলোয় বেশ লাগছে এলোমেলো আফিকে। একান্ত যেন ঘোরের মধ্যে আছে, মন যেন কিছু নিষিদ্ধ জিনিস চাইছে। একান্তর সম্মতি পায় আফি। ওর হাতে দাঁত দিয়ে কামড়ে ধরায় একান্ত ব্যথাতুর শব্দ করে ওঠে, হাত সরিয়ে নিয়ে বলে ওঠে, আহ, কি করলি এটা? জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে জবাব দেয় আফি। একান্ত আবারও কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ে, আর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বিয়ের পর এটা 10 গুণ ওসল করব আমি। তৈরি থাকিস পুচকে। কথাটা বলতে বলতে একান্ত চেয়ার ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। আফি ভাবে একান্তর বলা কথাগুলো কি বলে গেল তার সুদর্শন যুবক একান্ত ভাই। এইসব ভাবতে ভাবতে কেঁদে উঠে আফি। এটা খুশির কান্না? আচ্ছা, তবে কি আফির প্রেমের প্রথম প্রণয় এটা? আফি জানে না, কিন্তু ওর মনে কেন জানি বলছে খুব শিগগিরই তার একান্ত ভাই, তার ভালোবাসার একান্ত ভাই তার হয়ে যাবে। আফি চোখে জল মুছে উঠে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে দরজাটা বন্ধ করতে গিয়ে ওর মনে পড়ে, আচ্ছা একান্ত ভাই রুমে এলো কিভাবে? কিন্তু পরেক্ষণেই মনে পড়ে গেল 11টার দিকে পানি নিয়ে এসে হয়তো দরজা লাগাতেই ভুলে গিয়েছিল। আফি মুচকে হেসে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ কিছু মনে পড়তেই কম্বল সরিয়ে উঠে বসে নিজের দিকে দৃষ্টি দিয়ে মাথা চক্কর দিয়ে উঠল। চোখ বড় বড় করে বিড়বিড় করে বলে ওঠে। কথাগুলো বলতে বলতে আফি আবারও কম্বল মুড়ি দিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে শুয়ে পড়ে। সকালের নাস্তা শেষ আফি সানায়া বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো নির্বাণ বসে আছে গাড়ির ড্রাইভিং সিটে। সানায়া অবাক হয়ে বলল, আপনি যাবেন মানে? মিটিং আছে, ফার্স্ট তোদের কলেজে দিয়ে অফিস যেতে হবে। আফি কোনো বাক্য প্রয়োগ করে না, মাথা উঁচু করে একবার দোতলায় ব্যালকনিতে কফি হাতে দাঁড়িয়ে থাকা একান্তর দিকে একবার তাকিয়ে চট করে গাড়িতে বসে পড়ে। অজ্ঞতা সানায়াকে এখন নির্বাণের পাশেই বসতে হবে, নয়তো দেখা যাবে এই পাষাণ পুরুষ গম্ভীর কণ্ঠে বলে উঠবে, আমি ড্রাইভার নই। সানায়া এসব ভেবে চুপচাপ ফ্রন্ট সিটে বসে পড়ে। নির্বাণ সিট বেল্ট লাগিয়ে দেয় বউয়ের, তারপরে আগের স্থানে বসে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভার নিয়ে আসবে, গিয়ে অপেক্ষা করবি। আফি বলে, আর কেউ কোনো কথা বলে না। পরের সবটা কমপ্লিট। নির্বাণ রুমে এসে আলমারি খোলে, কিছু ফাইল সেখানে রাখতে রাখতে জিজ্ঞাসা করে সানায়াকে। সানায়া নির্বাণের দিকে ঘুরে বসে জবাব দেয়, না, আরো একটু বাকি। বাকিটা সকালে শেষ করো। নির্বাণ বিছানা ঠিকঠাক করতে করতে বলে ওঠে। সানায়া অবাক হয়ে বলল, 11টা বাজে। তুমি কি চাও আমি না ঘুমিয়ে থাকি? সানায়ার কথা শুনে নির্বাণ ভ্রু কুঁচকে আসে, দুই ভ্রু আড়াআড়ি করে প্রশ্ন করে। সানায়া মাথায় হাত দিয়ে বিস্ময় নিয়ে বলে ওঠে, আল্লাহ, আপনি এসব কি বলছেন? আমি কি বলেছি আপনি বসে থাকেন? বলনি, কিন্তু তুমি ভালো করেই জানো তুমি না ঘুমালে আমিও ঘুমাতে পারবো না। 1 মাসেই তো মাত্র। অভ্যস্ত হয়ে পড়ছি। আজ কাজের অনেক প্রেশার ছিল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। সানায়া বাধ্য হয়ে বই গুছিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নির্বাণ সানায়ার চুলগুলো সুন্দর করে আঁচড়ে বিনুনি করে দেয়। তারপর সানায়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ে। আপনার কফি। সানায়া কফির মগটা সোফায় বসা নির্বাণের সামনে
সেন্টার টেবিলে রেখে চলে যাচ্ছিল, কিন্তু নির্বাণ কোলে থাকা ল্যাপটপটা পাশে রেখে তড়িৎ গতিতে বইয়ের হাত ধরে উল্টো ঘুরিয়ে নিজের কোলে বসিয়ে দিল। সানায়া আকস্মিক ঘটনায় চমকে ওঠে, চোখ বন্ধ করে এক হাতে নির্বাণের চুল খামচে ধরে, অন্য হাতে টি শার্ট ঘাড়ের কাছে হালকা নখের আঁচল লাগে নির্বাণের। নির্বাণ কোনো প্রতিক্রিয়া করে না। সানায়া চোখ পিটপিট করে চোখ খুলে ঘাড় ঘোরাতেই নজরে পড়ে নির্বাণের চাপদারি ভর্তি গাল, সিগারেটে পোড়া কালচে ঠোঁট। সানায়া জানে নির্বাণ সিগারেট খায়, কিন্তু ওর কেন জানি এই ওষ্ঠজোড়া ভীষণ ভালো লাগে, আর এখন একবার নিজের ওষ্ঠ দ্বারা নির্বাণের ওষ্ঠ ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে আকাঙ্ক্ষা জাগছে। নির্বাণ ততক্ষণে সেটার টেবিলে থাকা কফির মগটা হাতে নিয়ে সানায়ার সামনে আনে। সানায়া তৎক্ষণাৎ মনে পড়ে যায় আজ কফির মগে তার একবার চুমুক দেওয়ার হয়নি। এই জন্যই নির্বাণ তাকে এভাবে কোলে নিয়েছে, কারণ প্রথম যেদিন নির্বাণ তাকে সানায়াকে কফি দিয়ে রুম থেকে চলে যাচ্ছিল, সেদিনও নির্বাণ তাকে এভাবে টেনে কোলে বসিয়ে গম্ভীর কণ্ঠে হুকুম করেছিল, আমাকে কফিটা দেওয়ার আগে একবার নিজে চুমুক দিবি, মনে থাকবে? নির্বাণের এমন কথা শুনে সানায়া বিস্ময়ের চোখে তাকিয়ে ছিল গোল গোল চোখ করে। কারণ একটাই, যে মানুষটা নিজের ব্যবহৃত জিনিস কাউকে ছুঁতে দেখলে রেগে ফায়ার হয়ে যায়, দ্বিতীয়বার আর সেটা ব্যবহার করে না, আর সেই মানুষটা নিজের কফি আরেকজনের মুখেরটা খাবে, ভাবা যায় এত সব? সানায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্বাণ নিজেও সেদিন কফি সানায়ার মুখের সামনে ধরেছিল। সানায়া বাধ্য মেয়ের মতো অবলীলায় এক চুমুক খেয়ে ঘাড় নেড়ে জবাব দিয়ে বলেছিল, থাকবে। তুই বলেছিলি মনে থাকবে, তবে আজ যে ভুল হলো। নির্বাণের কথাটা সানায়া ভাবনা ছেদ ঘটে আমতা আমতা করে উত্তর দেয়, মনে ছিল না। শাস্তি তো পেতেই হবে। আপনি এমনটা করতে পারেন না, কাজের চাপে ভুলে গিয়েছিলাম। কি তোমাকে কেউ বলেছে কাজ করতে? তাছাড়া এটা তোমার ব্যাপার, কিন্তু আমার শাস্তি তো আর আমি মাফ করব না। ভুল হয়েছে যেহেতু শাস্তি তো পেতেই হোক। শাস্তি দেবেন? সানায়া আমতা আমতা করে জিজ্ঞেস করে। নির্বাণ বাঁকা হাসে, কফিটা সানায়ার হাতে দিয়ে ইশারা খেতে বলে। সানায়া তখনও নির্বাণের কোলে বসে। সানায়া নির্বাণের হাত থেকে কফিটা নিয়ে এক চুমুকে আবারও ফিরিয়ে বলে ওঠে, নিন আর ছাড়ুন আমায়। শাস্তি এখনো শেষ হয়নি। কথাটা বলে নির্বাণ সানায়ার ঠোঁট লাগানো জায়গাটা দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে কফি খায়। এদিকে সানায়ার লজ্জায় মরিমরি অবস্থা। নির্বাণ একবার খেয়ে তারপর আবারও বকটা সানায়ার হাতে দেয়, যা দেখে ভ্রু কুঁচকে আসে সানায়ার। কফির মগটা হাতে নিয়ে প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে ওঠে, একবার খাওয়ার কথা। ভুলে যাওয়ার শাস্তি স্বরূপ পুরোটা কফি আমার সাথে তোমায় শেয়ার করে খেতে হবে, আর এটাই তোমার শাস্তি। সানায়া স্তব্ধ, অবাকে চরমপন্থী, সব ভুলে হা করে তাকিয়ে থাকে নির্বাণের দিকে। অবাক চাহনি নিয়েই প্রশ্ন করে, আপনি ঠিক আছেন? আই এম ফাইন। ফাস্ট কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। অজ্ঞতা বাধ্য হয়ে সানায়াকে নির্বাণের কোলে বসেই অর্ধেক কফি খেতে হয়েছে। সানায়ার অস্থিরতা আর লজ্জা দুটো মিলে করুণ দশা হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না, তাই বাধ্য হয়ে খেতে হয়েছে। এই মাইয়া আবার কই গেল? আম্মা, আপনার কিছু লাগবে? মহারানী কই? আম্মা, ও কফি বানিয়ে নিয়ে গেছে আপনার নাতির জন্য। তো এত সময় কি করে? গেছে তো আরো 1 ঘন্টা আগে। আপনি আমাকে বলেন না কি দরকার। না, তুমি পারবা না। আমি ওরে ডাইকা লইয়া আসতাছি। কথাটা বলেই আমেনা খাতুন আর অপেক্ষা না করে সুমাইয়া বেগমের উত্তরের। তিনি লাঠি ঠকঠক করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো, আর উঠতে উঠতে জোরে জোরে চেঁচিয়ে সানায়াকে ডাকতে লাগলো। সানায়া তড়িঘড়ি করে নির্বাণের হাতে টাওয়ালটা দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মূলত ও নির্বাণের মাথা মুছে দিচ্ছিল, কিন্তু আমেনা খাতুনের ডাকে তড়িঘড়ি করে সানায়ার পেছনে পেছনে নির্বাণও আসে। কাম আছে, আমার লগে আয়। দাদি আপনি যান, আমি আপনার নাতির কাপড়গুলো ধুয়ে দিয়ে আসছি। না না, হইব না, এখনই আয় তুই। বর্তা বানা লাগবো। কতদিন পরে আমার মাইয়া জামাই আইব। বউ লাগে আমার, কাজের লোক না। কাজ করলে কেউ কামের বেডি হইয়া যায় না। তো এতগুলো কাজের লোক রাখার কি দরকার?
আজ থেকে সব কাজ তুমি আর আমার বউ করে নিও। নির্বাণ, কি বলছো এসব? দাদি হয় তোমার, বয়স হয়েছে ওনার। এই সংসারটা কিন্তু উনি নিজের হাতে একসময় সব দিক সামলেছে। নির্বাণ কিছু বলে না, ফোনে কথা না বলে রুমের ভেতরে চলে যায়। আর আমেনা খাতুন সানায়ার দিকে অগ্নি মূর্তিতে চোখে তাকিয়ে হনহন করে ঠকঠক করে লাঠি ভর করে চলে যায়। সব কিছু এত দ্রুত ঘটল যে সানায়ার মাথায় কিছু ঢোকে না। সে চুপচাপ শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থাকে। তিনি এগিয়ে এসে সানায়াকে বুকের সাথে আগলে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমি বোধহয় আমার কথা রাখতে ব্যর্থ রে, কিন্তু তুই আমার দ্বারায় তোকে কখনোই কষ্ট পেতে দেব না। তুমি এসব কি বলো? এখন তো আমি এবাড়ির বউ, তাই এসব করা আমার দায়িত্ব। সানায়ার কথায় মুচকি হাসেন তিনি, বিনিময়ে সানায়াও হাসে। তারপর দুই শাশুড়ি বউ রান্নাঘরের উদ্দেশ্যে চলে। আজ একান্তর বাবা আসবে। একান্তর মা মারা যাওয়ার পর এই নিয়ে তিনি দ্বিতীয়বার শ্বশুর বাড়ি আসছেন। একান্তর মা আয়েশা চৌধুরী মারা যাওয়ার পর তিনি একান্তকে নিয়ে পাড়ি জমায় সুদূর লন্ডনে। আজ 9 বছর হয় আয়েশা চৌধুরী মারা গিয়েছে। আর এর ভিতর তিনি একান্তকে নিয়ে শুধু একটা বার দেশে এসেছে, আর আজ দ্বিতীয়বার, তাও ছেলের আবদারে। স্ত্রী মারা যাওয়ার পর কম বেশি সবাই জোর করেছিল বিয়ের জন্য, তাই তিনি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রীকে ভীষণ ভালোবাসতো, আর তার একমাত্র অংশকে নিয়ে তিনি তার আলাদা জগৎ তৈরি করেছে। শুধু শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ ছিল, আর এখন তো তার ভালোবাসার অস্তিত্ব একমাত্র চিহ্ন তার কাছে কিছু চেয়েছে তিনি ফেলে কি করে। তাই তো ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলের জীবন গুছিয়ে দিতে আবারও প্রিয়তমার কাছে ফিরেছে। ছাড়ুন না, গোসল করে আবার নিচে যেতে হবে, আঙ্কেল এলো বলে। ছাড়তে ইচ্ছে করছে না। সানায়া আলমারি খুলে ড্রেস বের করে নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে যাচ্ছিল, কিন্তু নির্বাণ হুট করে বিছানা হতে নেমে এসে বউকে পেছন থেকে জড়িয়ে বুকের সাথে চেপে ধরে। সানায়া চমকায়, কিন্তু চিরপরিচিত স্পর্শ অনুভব করতে পেরে মুচকি হেসে বলে ওঠে, আপনার কি শরীর খারাপ করেছে? না, কেন? নির্বাণ আগের মতো থেকেই ভ্রু কুচকে জিজ্ঞেস করে। সানায়া নির্বাণের দিকে ফিরে নির্বাণের বলিষ্ঠ শরীরে কাঁধ পেয়ে পেছনে 2 হাত দিয়ে গলা জড়িয়ে নিয়ে জবাব দেয়, আপনি কি জানেন আপনি আগের মতো আর নেই? জানি না, কিন্তু তোমাকে দেখলে আমার সব এলোমেলো লাগে। কবে এই অপেক্ষার প্রহর শেষ হবে? আমার যে তোমাকে যতবার দেখি ততই মনে হয় তুমি আমার ভালোবাসার সুবাস না নিতে পারলে আমি হয়তো পাগল হয়ে যাব। তোমাকে আমার চাই সম্পূর্ণ আমার। নির্বাণের এমন নেশাতুর কণ্ঠে সানায়া চোখ বন্ধ করে খামচে ধরে নিজের পরিহিত শাড়ির আঁচল। নির্বাণ সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, এক্ষুনি এই অবস্থা? কিন্তু ভয় নেই সুন্দরী, আমি এখন কিচ্ছু করব না। নির্বাণ তার দেয়া কথা রাখতে জানে, তবে সময় এলে কিন্তু ছেড়ে দেব না। নিজের জিনিস ঠিক নিজের করে নেব। প্লিজ জান, রাজি হয়ে যা। তোকে কথা দিচ্ছি, আমার দ্বারা তোর কোনো ক্ষতি হতে দেব না। আফিকে সবটা কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে ওঠে একান্ত। আফি কি বলবে বুঝতে পারছে না, কিন্তু ওর নিজের মনটা কেমন জানি রাজি হয়ে যেতে বলছে। কথাটা বলে আফি ছাদ হতে নেমে যাচ্ছিল, কিন্তু একান্ত আফির হাত টেনে ধরে সামনে এনে আফির কপালে নিজের সিগারেটে পোড়া রুক্ষ ওষ্ঠজোড়া ছুঁয়ে দেয়। আফি আবেশে চোখ বন্ধ করে নেয়। আফি চোখ বন্ধরত অবস্থায় শুনতে পায় একান্তর মোহনীয় কণ্ঠ, এখন এটাই যথেষ্ট, বিয়ের পর বাকিটা করব। কথাটা বলেই ঠোঁট টিপে হেসে দেয় একান্ত। আর যা দেখে আফি লজ্জায় চোখ নামিয়ে এক দৌড়ে ছাদ হতে নেমে গেল। আর একান্ত হো হো করে হেসে নিল। নিজের বাম হাতে 3/4 প্যান্টের পকেটে রেখে ডান হাত দিয়ে মাথার পেছনের চুলগুলো খামচে ধরে বিড়বিড় করে বলে ওঠে, বাবা যায়, এই পুচকে কিনা এই গম্ভীর একরুকা ছেলেটাকে এভাবে বদলে দিল, আর তার জন্য শাস্তি পাবে না সেটা কি করে হয়? শাস্তি তো তুমি অবশ্যই পাবে আমার ছোট জান, আর শাস্তি সর্বরূপ তোমাকে আমি আমার নিজের করে নেব। সানায়ার পরীক্ষা শেষ হয়েছে। আজ 3 হয় একান্তর বাবা আরাফাত চৌধুরী দেশে এসেছে, কিন্তু তিনি আসার পর শুধু একদিনই থেকেছে এখানে।
আর বাকি দিনগুলো গ্রামের ভাইয়ের বাড়িতে। আজ আবার আসবে এই বাড়িতে। আমিনা খাতুন সোফায় বসে পান চিবুচ্ছে, আর সানায়া সেখানে ওনার পাশে বসে বসে হাতের নখ কেটে দিচ্ছে। ভারী অদ্ভুত ব্যাপার স্যাপার। সানায়া নিজেও বুঝতে পারছে না। সবসময় আমিনা খাতুনের সব কাজই মেড করে দেয়, কিন্তু আজ সপ্তাহখানেক ধরে সানায়াকে দিয়ে কাজ করায় আবার বেশ ভাবও জমিয়েছে। সানায়ার ভাবনার মাঝে তিনি পান চিবাতে চিবাতে বলে ওঠে, হন মাইয়া, আমার না বহুত শখ একখানা মাইয়ার। তোর তো পড়ালেখি শেষ, তোরা তো আমার কথা শুনবি না। তাও কই, আমার বাচ্চা থাকতে থাকতে একটা বাচ্চা নিয়ে আনিস গা। ঠিক তক্ষুনি নির্বাণ লিভিং রুম পার করে ডাইনিং এ যাচ্ছিল। দাদির কথা শুনে সানায়া লজ্জায় মরিমরি অবস্থা। নির্বাণ সেদিকে একবার আর চোখে তাকিয়ে থেকে আমেনা খাতুনের পাশে বসে গিয়ে হা হুতাশ স্বরে বলে ওঠে, আর বাচ্চা 3 মাস হলো বিয়ে করলাম, বউকে এখনো অবধি একটা চুমু খেতে পারলাম না। কথাটা বলে আমেনা খাতুনের গালে একটা চুমু খেয়ে নির্বাণ উঠে চলে যেতে যেতে সানায়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। মানে আমার কাজ শেষ, এখন ঠেলা সামলাও। নির্বাণ চলে যেতেই আমেনা খাতুন চোখ পিটপিট করে বলে ওঠে, সত্যই কথা। আসলে দাদি, আমার তো পরীক্ষা চলছিল, আপনার নাতি আসেনি। আচ্ছা যা, ওইটা তোর জামাইয়ের বউয়ের ব্যাপার, কিন্তু আমি মইরা যাবার আগে আমার ইচ্ছাটা পূরণ কইরা দিস। কথাটা বলে তিনি লাঠিটা নিয়ে চলে গেল। সানায় তখনও বসে আছে ঠাই। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। আবি ছাদ থেকে নেমে মাত্র এসেছিল, আর নিজেই এগিয়ে এসে দরজা খুলে সানায়াও পেছনে পেছনে আসে। দরজার অপর পাশের ব্যক্তিটা আরাফাত চৌধুরী। আফি ওনাকে দেখে কিছুটা থমে খেয়ে যায়, কিন্তু নিজেকে সামলে কুশল বিনিময় করে। সানায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করে ভেতরে নিয়ে আসে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে, শুধু আমেনা খাতুন ছাড়া। তিনি হয়তো এখনো ঘুমিয়ে পড়বে। রাত এখন 10টার কোঠা ছুঁই ছুঁই করছে। আরাফাত চৌধুরীকে ফ্রেশ হতে বলে সুমাইয়া বেগম কাজের লোকেদের নিয়ে রান্নাঘরে চলে গেল। আর আরাফি দাঁড়িয়ে আছে এক সাইডে। নিজামুদ্দিন একান্ত সভায় বসে আলাপ জমিয়েছে। সানায়াও শাশুড়ির সাথে হাতে হাতে টুকটাক কাজ করছে। এর মধ্যে আরাফাত চৌধুরী এলে তাকে খাবার দেন। আফিকে তিনি পাশে বসিয়ে নিজেও খাচ্ছে আর কথা বলছে। ছেলে তার লিভিং রুম থেকে অসহায় চোখে তাকিয়ে আছে, ভাবছে বাবা তার বউকে বিয়ের আগেই নিজের দল করে নিচ্ছে। সেখানে বিয়ের পর তার জায়গা কোথায় যাবে? খাবার শেষে সবাই লিভিং রুমে বসে এক দফা আড্ডা দেয়, কিন্তু নির্বাণ সে শুধু আরাফাত চৌধুরীর সাথে কথা বলেই আবার সাথে সাথে রুমে চলে গিয়েছে। তার নাকি অফিসের কিছু জরুরি ফাইল চেক করে কাল সেগুলো সাইন করে ডিল কনফার্ম করতে হবে। তাই সানায়াও সবার সাথে আড্ডা দিয়ে 11টার দিকে রুমে আসে। আসার দরকার ছিল না। সানায়া রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তেড়াভাবে বলে ওঠে নির্বাণ। সানায়া ড্রেসিং টেবিলের সামনে বসে জবাব দেয়, আমার ইচ্ছা। রুমটা আমার, এখানে 10টার পর রুমে থাকতে হবে। শুধু রুমটা আপনার, আর এই রুমের প্রতিটা জিনিস আমার। আর আমি? প্রতিটা মানে এর মধ্যে আপনিও আমার। সানায়া চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে আনমনে বলে ওঠে, যা শুনে নির্বাণ ঠোঁট টিপে হেসে, যার কারণে নির্বাণ ঠোঁট টিপে হাসে। জিজ্ঞেস করে ওঠে, তাই? নির্বাণের স্পর্শে সানায়া চুপ হয়ে যায়। এতক্ষণ বুঝতে পারে কথার জালে সে কি সব বকে যাচ্ছে। সানায়ার লম্বা মোটা চুলের শক্ত করে বাঁকানো বেনুটা ঘাড় থেকে সরিয়ে নির্বাণ হালকা ঝুঁকে সেখানে নিজের অধর ছুঁয়ে নেশাতুর কণ্ঠে বলে ওঠে, কি হলো বলছো না যে? বলো বলো মাই কুইন। জানি না। জোরে জোরে শ্বাস ফেলে উত্তর দেয় সানায়া। নির্বাণ নিজের হাত জোড়া ততক্ষণে বউয়ের শরীরের বিচরণ করতে ব্যস্ত। আমি বলবো? সানায়া নির্বাণের স্পর্শে মেয়েটার ছোট দেহ মন যেন অন্যরকম এক ভালো লাগা অনুভূতির সৃষ্টি করে। সানায়ার পাজোড়া যেন দাঁড়িয়ে থাকতে পারছে না, সারা শরীর অবশ হয়ে আসছে। নির্বাণের প্রশ্নের জবাব না দিয়ে সানায়া নির্বাণের অবাধ্য হাতজোড়ার উপর নিজের ছোট ছোট হাতজোড়া রেখে টেনে সরিয়ে ঘুরে ঝাপটে ধরে নির্বাণকে। নির্বাণ একটু অপ্রস্তুত হয়ে পড়ে, একটু নড়াচড়ে দাঁড়ায়। বুঝতে পেরে ও নিজেও জড়িয়ে ধরে বউকে। ঠোঁটে মৃদু হাসি, আবদার স্বরে বলে, আমি বলেছিলাম আমি তোমার পরীক্ষার আগে তোমার সাথে কোনো রকম কিছু করব না। আমার কথা আমি রেখেছি। এখন আমি আপনাকে মিসেস নির্বাণ। সানায়া কিছু বলে না,
একদম চুপচাপ এভাবেই পড়ে থাকে। নির্বাণ বউয়ের নিকট হতে কোনো উত্তর না পেয়ে হতাশ কণ্ঠে জিজ্ঞেস করে। আমি কি চলে যাব? সানায়া তৎক্ষণাৎ আরো শক্ত করে জড়িয়ে ধরে স্বামীকে। নির্বাণ ছাড়িয়ে নিতে যাচ্ছিল, তবে তার বউয়ের চুপ থাকা আর শক্ত করে জড়িয়ে ধরে থাকার বুঝতে পারলো বউ তার আবদারে ফিরিয়ে দিচ্ছে না, সে তার ইচ্ছে প্রকাশ করছে। নির্বাণ লম্বা চওড়া হেসে বউকে কোলে তুলে হাঁটা ধরে বিছানার দিকে। সানায়া ভয়ে ফুলে লজ্জায় চোখ বন্ধ করে নির্বাণের গলায় জড়িয়ে ধরে বুকে মুখ গুজে আছে। নির্বাণ সানায়াকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভার ছাড়ে বউয়ের ছোট দেহখানার উপর। বউয়ের কানের পেছনে মুখ নিয়ে ঠোঁট শুয়ে দেয় সেখানটায়। সানায়ার স্বামীর এমন মাতাল করা স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। নির্বাণ সেখানে থেকে নেমে সানায়ার ঘাড়ে হালকা করে কামড় দিয়ে সরে আসে। সানায়া বন্ধ করে তখনও জোরে জোরে শ্বাস ফেলছে। ড্রিম লাইটের কৃত্রিম আলোয় আরও পাগল হয় নির্বাণ। শক্ত করে বউয়ের ঠোঁট আঁকড়ে ধরে। বেশ অনেকটা সময় পর ছেড়ে দিয়ে গালে হাত রেখে বাঁকা হেসে বলে ওঠে, এখনই এই অবস্থা? আমাকে পাগল না বললে চলছিল না? এখন তোমাকে কে বাঁচাবে? আজ তো তুমি সেই সুন্দরী। সকালে নির্বাণের ঘুম ভাঙার পর প্রথমেই নজর আসে বউয়ের দিকে। গুটি শুটি মেরে তার বুকেই ঘুমিয়ে আছে, যা দেখে নির্বাণ প্রশান্তির হাসি হাসে। ঠোঁট এলিয়ে নিজের ওষ্ঠজোড়া বউয়ের মাথায় ছুঁয়ে দেয়। অতঃপর কম্বলটা আরও একটু টেনে টুনে গায়ে জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও। আবারও চোখ বন্ধ করে সানায়া নড়ে চড়ে ওঠে। নির্বাণ তখনও চোখ বন্ধ করেই রাখে। বেশ অনেকটা সময় পর কপালে নরম কিছুর স্পর্শ অনুভব করতেই ধপ করে চোখ খুলে ফেলে। সানায়া ভেবেছে নির্বাণ ঘুমিয়ে আছে, আর ঘুমন্ত নির্বাণকে সানায়ার নিকটে বেশ লাগছিল। তাই অজান্তেই কখন নিজের মুখ এগিয়ে নিয়ে ঠোঁট স্পর্শ করেছে স্বামীর কপালে সেদিকে খেয়াল নেই। নির্বাণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় পড়ে যায় সানায়া। চুপচাপ সরে আসতে নিলেই নির্বাণ ঝট করে সানায়াকে টেনে ধরে বিছানায় ফেলে শক্ত করে চেপে ধরে নিজের বাহুতে। অতঃপর হালকা করে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয় সানায়ার ললাটে। ফ্রেশ হতে হবে। সানায়া মিন মিন করে বলে ওঠে। নির্বাণ ঠোঁট টিপে হেসে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, শুধু ফ্রেশ? অসভ্য পুরুষ। সানায়া চোখ বড় বড় করে নির্বাণের বুকে একটা চিমটি কেটে বলে। নির্বাণ বাম চোখ টিপে জবাব দেয়, জানি তো, রাতেই তো প্রমাণ দিলাম। আল্লাহ, চুপ করুন আপনি। সানায়া দু হাতে নিজের মুখ ঢাকে। নির্বাণের এমন লাগামহীন জবাবে অতঃপর জোরে বলে, যা দেখে নির্বাণ চেহারা অসহায় ফেস করে যেন সে নাদান কিছু করেনি এমন ভাব বলে, তুমি তো বললে কি বলেছি? ফ্রেশ হবে। তো তার কারণ তো আমি। লজ্জাহীন পুরুষ। লজ্জা মেয়েদের, ওটা ছেলেদের থাকতে নেই। সানায়ার কথা শুনে নির্বাণ গম্ভীর কণ্ঠে শুধালো। নির্বাণের এরূপ গম্ভীর কণ্ঠ বলল যেন তা সত্যি, যা দেখে অবাক হয়। সানায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোথাও লেখা আছে? পুরুষের লজ্জা থাকলে কোনোদিন পিতা হওয়া সম্ভব হবে না। সানায়া নির্বাণকে এক ধাক্কা দিয়ে নিজের উপর থেকে বিছানায় ফেলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নির্বাণ কথার ছলে বলেছিল বিষয়টা বুঝতে একটু সময় লাগে। বুঝতে পেরে হো হো করে এসে ফেলে। তার বউ তার ভীষণ লজ্জাবতী। এই বউ জীবনেও তার কাছে আসতো না, যদি না সে কাল রাতে নিজ থেকে আসতো। কিন্তু নির্বাণের পরেক্ষণেই কিছু মনে হতে বাঁকা হেসে বলে ওঠে, বউ দেখি আমাকে ছাড়তেই চায় না। কোনো ব্যাপার না সুন্দরী, আমি আছি না তোমার জন্য। ঠিক তার মিনিট 10 মাথায় সানায়ার ডাক পড়ে ওয়াশরুম থেকে, আমার ড্রেস। এসে নিয়ে যাও। নির্বাণ ফাইল দেখতে দেখতে ভাবলেশীন ভাবে জবাব দেয়। সানায়া ওয়াশরুমের দরজাটা হালকা করে ফাঁক করে উকি দিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, শুধু টাওয়াল। সমস্যা নেই, আসো, আমি তো। নির্বাণ এবারে ফাইলে চোখ রেখে বলে ওঠে, আপনি বাইরে যান। তুমি চাও আমি এভাবে শুধু 3/4 প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে তোমার দেয়া ভালোবাসাগুলো মানুষকে দেখিয়ে আসি? কথাটা বলতে বলতে নির্বাণ আলমারি থেকে একটা শাড়ি তার সাথে সব প্রয়োজনীয় জিনিস সানায়ার হাতে ধরিয়ে দিয়ে একটানে ওকে ওয়াশরুম থেকে বের করে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। সানায়া হতভম্ব। সে বুঝতে পারছে না এতক্ষণ এত নাটক করার কি প্রয়োজন ছিল। এসব ভাবতে ভাবতে শাড়ি পরে রুম থেকে বেরিয়ে এলো। নির্বাণ তখনও ওয়াশরুমে। আফির আর একান্তর বিয়ের
কথাটা শোনার সঙ্গে সঙ্গে নির্বাণও আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ল। এটা সে কিছুতেই হতে দেবে না। এত বছর তার বউয়ের পেছনে পেছনে ঘুরে এখন তার বোনকে বিয়ে করতে চায়। হতেও তো পারে বিয়ের পরে কষ্ট দিল, আর আফি কষ্ট নির্বাণ কিছুতেই মেনে নিতে পারবে না। তার চেয়ে ঢের বেশি ভালো বিয়ে দেবে না। সে তার বোনকে এত ছোটতে বিয়ে দেবে না, আর একান্তর সাথে তো কিছুতেই না। কথাগুলো সে তার মা সুমাইয়া বেগমের সাথে বলছে। তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন, কিন্তু ওনার কেন জানি মনে হচ্ছে একান্তর সাথে তার মেয়ে ভালো থাকবে, কিন্তু এটা উনি কিছুতেই ছেলের কাছে বলতে পারবে না। মূলত ছেলে তার শুনবে না এই কথা, আর নাই মানবে। আর এই কথা বাড়ির সবাই জানার আগে কিছু একটা করতে হবে। তাই তিনি হন্তদন্ত হয়ে চলল রান্নাঘরে সানায়ার নিকট। আমার মনে হয় আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। সানায়া কফির মগটা নির্বাণের হাতে দিতে দিতে কথাগুলো বলে ওঠে। নির্বাণ কফিটা বউয়ের হাত থেকে নিয়ে সানায়ার দিকে একবার সানায়া ইশারা করতে নির্বাণ কফিটির মগে চুমুক বসায়, অতঃপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার হচ্ছে না। একবার কথা বলে নিন না একান্ত ভাইয়ার সাথে। ভেবে দেখবো। আচ্ছা এখন চলুন, অনেক বেলা হয়েছে, খাবার খেয়ে অফিস যেতে হবে তো। কথাটা বলে সানায়া ব্যালকনি হতে রুমে আসার জন্য পা বাড়াতেই পেছন থেকে নির্বাণ সানায়ার ডান হাত টেনে ধরে। সানায়া ঘাড় ফিরিয়ে পেছনে ফিরে ইশারায় জিজ্ঞেস করে, কি? নির্বাণ কফির মগটা রেলিংয়ের উপরে রেখে এগিয়ে এসে সানায়াকে নিজের বুকের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলে ওঠে, অনেক কিছু করবো। আমার কাজ আছে, ছাড়ুন। নির্বাণ সানায়ার কোমরে এক হাত দিয়ে ধরে রেখেছে। সেই হাতটা সানায়া ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, মানে কাজ না থাকলে? সেটা কখন বললাম? নির্বাণের কথা সম্পূর্ণ না শুনে অবাক হয়ে প্রশ্ন করে সানায়া। আমি কি বললাম? আমার কাজ না থাকলে আমি কি বলেছি? তুমি তো দেখি আমার থেকেও বেশি ফাস্ট জান। এখন মনে হচ্ছে আমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বাবার ডাক শোনার জন্য। নির্বাণের এরূপ কথায় সানায়া লজ্জায় মাথা নিচু করে নিল। সে কথার জালে ফেসে গিয়েছে, বুঝতে পারছে এখনই অসভ্য লোক যত দুনিয়ার খারাপ কথা আছে সব শুরু করে দেবে। সেটা ভেবেই সানায়ার গলা শুকিয়ে আসার উপক্রম। সে একটা ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগেই দরজায় মেড করা নাড়ছে। তাদের নিচে যেতে বলেছে। সবাই বসে আছে তাদের জন্য। সানায়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। তড়িঘড়ি করে নির্বাণের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নির্বাণও ছেড়ে দিয়ে সানায়ার পেছনে পেছনে নিচে চলে আসে। আচ্ছা যা মানলাম তুই আমার বোনকে ভালোবাসিস, তা কি করতে পারবি ওর জন্য? চেয়ারে বসে হাতে একটা কলম নিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে সামনে বসে থাকা একান্তকে। একান্ত মুচকি হাসে। সে জানতো নির্বাণ এটা জানার পর তার সাথে ঠিক সাক্ষাৎ করবে, আর হলো তাই। একান্ত ঠোঁটের কোণায় হাসির রেখা রেখেই জবাব দেয়, আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব। তাহলে ওকে ছেড়ে দে, এতে আমার বোন ভালো থাকবে। নির্বাণ শক্ত করে হাতের মুঠোয় কলমটা চেপে ধরে হিসিয়ে বলে ওঠে। একান্ত আবারও হাসে। চুলগুলো হাত দিয়ে ঠেলে পেছনে ফিরে দিয়ে অতঃপর নির্বাণের চোখে চোখ রেখে জানিয়ে দেয়, সম্ভব না। আমি ওকে কষ্ট দিতে ভালোবাসিনি, ভালোবাসার জন্যই ভালোবেসেছি। আর তোকে কে বললো আমি ওকে ছেড়ে দিলে ও ভালো থাকবে? ভুলভাল চিন্তা জেরে ফেল। তুই যেমন তোর ভালোবাসার জন্য সব করতে পারিস, তবে আমি কেন নয়? নির্বাণ একান্তর এমন কথাই নিশ্চুপ। এই কথার জবাব কি হতে পারে তার জানা নেই, তাই সে নীরব ভূমিকা পালন করে। দৃষ্টি তার সামনে থাকা ফাইলে। একান্ত মুচকি হাসে। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে ওঠে, আশা করি আর কোনো ঝামেলা করবি না। আমি আমার ভালোবাসা নিজের করে নিতে চাই। একান্তর কথাগুলো বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। নির্বাণ তখনও সেভাবেই বসে। আমি আমার ভালোবাসা নিজের করে নিতে চাই, অর্থ বিয়ের দিন তারিখ ঠিক কর। নির্বাণ কথাটার মানেটা খুব সুন্দর করে বুঝে নিল। ততক্ষণে স্বামীর কেবিনের দরজায় নক করে বলে ওঠে, স্যার আসবো? কাম ফাস্ট। স্বামীর অনুমতি পেয়ে তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে। নির্বাণ সামনে থাকা ফাইলগুলোতে সাইন করতে করতে হুকুমের স্বরে বলে ওঠে, তোর বউকে নিয়ে আমার বাড়ি চলে আসবি আজ। 3 দিন পর আমার বোনের বিয়ে। কিন্তু স্যার কান্ত। আমার বোন ভালো থাকবে। কথাটা বলতে বলতে নির্বাণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গায়ে ব্লেজারটা জড়িয়ে বেরিয়ে যায়। নির্বাণ বাড়ি এসে বউকে রুমে পায় না, তাই সে হাতের ল্যাপটপের ব্যাগটা সোফায় রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে
বেরিয়ে এসে দেখলো বউ তার তখনও রুমে আসেনি। ব্রুকুচকে টাওয়াল চেঞ্জ করে একটা 3/4 প্যান্ট আর একটা গাঢ় নীল রঙের একটা টি শার্ট পরে রুম ছেড়ে বেরিয়ে আসে। বিকেল এখন। নির্বাণ কখনো এত তাড়াতাড়ি বাসায় আসে না, কিন্তু একান্তর বাবা আজই ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলতে চাইছিল, কিন্তু নির্বাণ রাজিই ছিল না বলে নিজামুদ্দিন কিছুদিন সময় চেয়েছে। আর একান্তর এই কথা শোনার পর তৎক্ষণাৎ ছুটে গিয়েছে নির্বাণের অফিসে। সে জানতো নির্বাণের মনে এখনো আগের কথাগুলোই আছে, আর বিশ্বাস করে, তাই তো এত সব ভুল ভাঙানোর জন্যই তাকে আলাদা করে কথা বলাটা প্রয়োজন মনে করলো। নির্বাণ রুম থেকে বেরিয়ে এদিক ওদিকে তাকাতেই দেখা মেলে সানায়ার। সিঁড়ি দিয়ে ছাদ হতে নিচে আসছে, হাতে শুকনো কাপড় আর পেছনে আফিও আছে। আফি সোজা নিচে চলে যায়, সানায়া কাপড় নিয়ে রুমে। পেছনে পেছনে নির্বাণও যায়। সানায়া কাপড়গুলো বিছানায় রেখে আর ফিরতে পারে না। নির্বাণ শক্ত করে তাকে জড়িয়ে ধরে। ছাড়ুন, দরজা খোলা। কেউ আসবে না, আমার বোন বেনা আসতে। কথা হয়েছে একান্ত ভাইয়ের সাথে? হুম। কবে দিলেন তারিখ? কালকের পর দিন। মানে হাতে একদিন সময়? কেন? সকালে তো বলেছিল রাতে বিয়ে হবে, তখন কিভাবে সামলাতে? আর আমি এখন 2.5 দিন সময় পাইয়ে দিলাম, এখন আবার কিছু চাই? কি? ভালোবাসা। খাবার খাবেন, চলুন। কেন? খাবো না, একটা শর্তে খেতে পারি, কিন্তু তার জন্য আজ নিজ থেকে আমায় ভালোবাসতে হবে। রাজি? অসভ্য পুরুষ, চুপ করুন। এবার কি বললাম আমি? কিছু না, নিচে আসেন, আমি খাবার দিচ্ছি। কথাটা বলে সানায়া নির্বাণকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো। নির্বাণও পিছু নিল। রাতে সবাই খাবার খেয়ে লিভিং রুমে বসে আড্ডা দিতে লাগলো। এর মধ্যে নির্বাণের বিয়ের কথাটা জানিয়ে দিল। সবাই রাজি, তাই পরশুদিনই বিয়ের দিন দেওয়া হলো। বেশি মানুষজন থাকবে না, খুব কাছের মানুষজন থাকবে। মোদ্দা কথা হলো ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাবে। স্বামীর চলে এসেছে ওর বউকে নিয়ে। সামিরের বাবা মানেই এতিমখানায় বড় হয়েছে, তারপর এটা সেটা করে একটা রুম নিয়ে 2 বন্ধু মিলে থাকতো। আর ভাগ্যক্রমে নির্বাণের সাথে একদিন একটা হোস্টেলে দেখা হয়, সেখানেই স্বামীর ওয়েটার ছিল। আর সেখানের কথাই তারপর আস্তে আস্তে প্রায় কথা হতো। আর একদিন নির্বাণ তার অতীত জানার পর ওকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে আসে, আর নিজের একটা 2 রুমের একটা ফ্ল্যাট কিনে দেয়। আর তারপর বিয়ে। যদিও নির্বাণের থেকে বয়সে ছোট, তবে একজন পুরুষ তো আর একা সংসার সামলাতে পারবে না, তাই নির্বাণ ওকে বিয়ে করিয়ে দিয়েছে। মেয়েটাও এতিম, মামার বাড়ি থাকতো। চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই কথাটা বলে আফি। একান্ত সেদিকে তাকিয়েছিল, কিন্তু আফির কথাটা শুনে ওর দিকে তাকিয়ে বলল। একান্তর দিকে ফিরে উৎফুল্ল হয়ে বলে ওঠে, কত হবে বয়স? এই তো 17 চলে, এখনো বাচ্চা একটা মেয়ে, কিন্তু কয়দিন আগেও কতটা শক্ত বড় মানুষের মতো ব্যবহার করত। হয়তো ভালোবাসার মানুষটাকে এভাবে ভেঙে যেতে দেখে নিজেকে শক্ত করে সামলে নিতে, আর এখন শখের পুরুষের ভালোবাসা পেয়ে বয়সকালের ব্যবহারটা ফিরে এসেছে। আমরা মানুষ এমনি, ভালোবাসার মানুষটার একটু ভালোবাসা আর আমরা আরো আহ্লাদী হয়ে উঠি। একান্ত এত সব ভাবনা বাদ দিয়ে মুচকি হেসে বলে ওঠে, তাহলে আমিও ভাগ্যবান, শখের নারীকে পাচ্ছি। আফির গাল লাল আভা ফুটে ওঠে, লজ্জা পাচ্ছে মেয়েটা। একান্ত সেদিকে তাকিয়ে নেশাতুর কণ্ঠে বলে ওঠে, লজ্জা পেও না মেয়ে, কন্ট্রোল হারিয়ে ফেললে হয়তো কিছু করে ফেলবো। সব লজ্জা জমিয়ে রাখো, বাসুর করে আমি তোমার লজ্জা ভাঙা মুখ দেখে সারা রাত কাটিয়ে দেব। নির্বাণ বালিশ কোলের উপর রেখে ল্যাপটপটা সেটার উপর নিয়ে কাজ করছে। সানায়া এতক্ষণ অ্যাডমিশনের জন্য একটা বই পড়ছিল, কিন্তু পাশে থাকা ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো 11টার বেশি বাজে। তাই আলমারি খুলে একটা প্যাকেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। নির্বাণ সেদিকে একবার আর চোখে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দেয়। মিনিট 5-এর মাথায় সানায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, একটা লাল আর কালোর জর্জের শাড়িতে নিজেকে আবদ্ধ করে, সাথে কালো স্লিভলেসের ব্লাউজ। নির্বাণ ভেবেছিল বউ তার রাতের পোশাক পরতে গিয়েছে, কিন্তু এখন বইয়ের দিকে দৃষ্টি যেতেই মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শাড়িটা বেশ পাতলা হওয়ার দরুন শরীরের বেশিরভাগ অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। নির্বাণ সেদিকে তাকিয়ে দেখতে থাকে বউকে। সানায়া চুলগুলো খুলে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ে, চুলগুলো খুব সুন্দর করে আছড়ে নেয়। অতঃপর টেবিলের উপর থাকা লিপস্টিকটা হাতে নিতেই পেছন থেকে কেউ খপ করে হাতটা ধরে নেয়। সানায়া আয়নায় তাকিয়ে দেখলো নির্বাণ। আমার যাওয়ার কথা ছিল।
কিন্তু এসব দিয়ে আমার পেট খারাপ করতে চাও? সানায়া হেসে ফেলে নির্বাণের এমন কথায়, আর নির্বাণ পেছন থেকে বউকে শক্ত করে জড়িয়ে ধরে। সানায়া উঠে এগিয়ে এসে সামনে থেকে গলা জড়িয়ে ধরে বলে ওঠে। ভালোবাসি। নির্বাণ উত্তর দেয় না, নিজের বুকের সাথে আরো কিছুটা চেপে ধরে সানায়াকে নিয়ে এইভাবেই থেকেই হেঁটে বিছানায় এসে ধপাস করে ফেলে দেয়, আর নিজেও সম্পূর্ণ ভর ছাড়ে বউয়ের ছোট দেহখানার উপর। গলায় মুখ গুজে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়, অতপর ফিসফিস করে বলে ওঠে। আমিও ভীষণ ভালোবাসি, সেই 21 বছর বয়স থেকে মিসেস নির্বাণ। এখন সন্ধ্যা, সানায়া রেডি হচ্ছে, একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আফিকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে, ওখানে সামিরের বউকে বসিয়ে দিয়ে সানায়া রেডি হতে এসেছে। মূলত ও আসতে চাইছিল না, কিন্তু সবার সাজ কমপ্লিট, শুধু সানায়া বাদে। ওকে সুমাইয়া বেগম জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে। নির্বাণ কোথায় সানায়া জানে না, সেই বিকেলে একবার ছাদে যেতে দেখেছে, তারপর আর দেখাই মেলেনি। হয়তো ডেকোরেশনের কাজ দেখাচ্ছে, হলুদের জায়গায় ছাদে করা হবে শুনেছে, কিন্তু সানায়া এখন একবারও যায়নি। মূলত নির্বাণ আগেই কড়াকড়িভাবে নিষিদ্ধ করেছে, ছাদে অনেক বাহিরের লোক থাকবে, আর অনুষ্ঠানের সময় যেন সুমাইয়া বেগমের সাথে থাকে ওটাও বলেছে। তাই সানায়া রুমেই থেকেছে। শাশুড়ি তাকে কিছু করতে দেয়নি, কিন্তু তবুও সে এটা সেটা জোগাড় করে দিয়েছে হাতে হাতে। যদিও 4-5 জন কাজের মানুষ রাখা হয়েছে, আবার আগের 3 জন তো আছেই, কিন্তু নিজেদের কাজটা নিজে যতটা যত্ন সহকারে করে অন্যজন তা খুব কমই করে। মাশাআল্লাহ। সানায়া যত দুনিয়ার কথা আছে সেসব ভাবতে ভাবতে লাল হলুদ রঙের একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে মাথায় বেলি ফুলের মালাটা খোপায় লাগাতে চেষ্টা করছিল, কিন্তু নির্বাণের কণ্ঠে হঠাৎ এমন কথা শুনে মাথা তুলে আয়নায় তাকাতেই চোখ আটকে যায় তার ব্যক্তিগত পুরুষটার উপর। নির্বাণ কালো রঙের একটা পাঞ্জাবি পরে আছে, হাতা গুটিয়ে রাখা কনুয়ের একটু নিচে, মুখে ক্লান্তির ছাপ। দুজনেই দুজনের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। নির্বাণ আস্তে আস্তে এগিয়ে এসে সানায়ার হাত থেকে মালাটা নিয়ে খোপায় লাগিয়ে দেয়, তারপর দাঁড় করিয়ে সামনে দিয়ে এনে রাখা লম্বা মোটা কালো চুলের বিনুনিটায় সুন্দর করে ছোট ছোট কাঠগোলাপ দিয়ে দেয়। কখন এসছেন? সানায়া মিনমিন করে জিজ্ঞেস করে। নির্বাণের হাত থেকে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখতে রাখতে বলল। তুমি যখন শাড়ি পরছিলে। মুখ টিপে হেসে বলে নির্বাণ, কিন্তু সানায়ার মুখভঙ্গি পাল্টে গেল। সরু চোখে তাকিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। সত্যি? একদম। নির্বাণ খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। সানায়া এবার লজ্জা পেল, নির্বাণের বুকে মৃদু ধাক্কা দিয়ে মিনমিন করে জানায়। আমি শুধু শাড়িটা এসে রুমে পরেছি, আর সব ওয়াশরুমে করেছি। আচ্ছা। টেনে বলে নির্বাণ সানায়ার চোখ কটমট করে তাকিয়ে বলে ওঠে। আমি না আসার আগে রুম থেকে বেরোবে না। কথাটা শেষ করে নির্বাণ গায়ের পাঞ্জাবি একটানে খুলে সোফায় রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। সানায়া চুপচাপ বিছানায় বসে পড়ে। একবার যখন দিয়েছে তখন অপেক্ষা তো করতেই হবে, নয়তো পরে দেখা যাবে হুলুস থুলুস কাণ্ড ঘটাবে। সানায়ার একটা ঘটনা মনে পড়ে গেল। সেদিন ওর পরীক্ষা ছিল। নির্বাণ কেন্দ্রে পৌঁছে দিয়ে বলেছিল পরীক্ষা শেষ হলে যেন অপেক্ষা করে, সে অফিস থেকে এসে নিয়ে যাবে। কিন্তু সানায়া পরীক্ষা শেষ প্রায় 10-12 মিনিট পরেও যখন নির্বাণের দেখা মেলেনি, তখন সানায়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিল। কিন্তু বিপত্তির সৃষ্টি হয় তখন যখন অর্ধেক রাস্তা আসার পরে 3-4টা ছেলে ওর পিছু নিল। এই গলির রাস্তাটা একদম নির্বাণদের বাড়ির গেটের ঘেঁষে গিয়েছে। বেশ মোটা তাজা, তাই বড় বড় গাড়িও চলে, কিন্তু হেঁটে মানুষজন খুব কমই যায়, তাই রাস্তাও ফাঁকাই থাকে। সানায়া যখন বুঝতে পারে পেছনে বিপদ আসছে, ঠিক তখনই জোরে জোরে হাঁটতে থাকে। আর ঠিক একটু পর ছেলেগুলো এগিয়ে এসে ওর পরীক্ষার ফাইলটা হাত থেকে টেনে নিয়ে নেয়। ভাগ্য ভালো ছিল বিধায় তখন নির্বাণের গাড়ি দূর থেকে দেখা যাচ্ছিল, আর নির্বাণের গাড়িটা এগিয়ে আসতে দেখে ছেলেগুলো ফাইল সমেত সানায়াকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিয়ে চলে গিয়েছিল। সানায়ার হাত ছিলে যায়। নির্বাণ ততক্ষণে সানায়ার কাছে চলে আসে আর গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুলতে ভুলে যায়।
গাড়ি থেকে নেমে অপর পাশে দরজা খুলতে ভুলে না, দৌড়ে এসে সানায়াকে কোলে করে গাড়িতে বসিয়ে ফাইলটা পেছনে রেখে ড্রাইভিং সিটে বসে 5 মিনিটের মাথায় বাড়ি পৌঁছে যায়, যেখানে এই পথটা গাড়ি দিয়ে আসতে 10 মিনিট লাগে। নির্বাণ সেদিন কোনো শব্দ করেনি, গাড়ি থেকে রুম অবধি কোলে করে আনে আর নিজে অফিস চলে যায়। সানায়া তখন ভয়ে একদম নুয়েছিল, নিজেও কোনো শব্দ করেনি, কিন্তু নির্বাণ রাতে বাসায় ফিরে ইচ্ছে মতো ঝেড়েছে বউকে, সাথে নিজের হাতটাও অনেকটা কেটে এসেছিল। সানায়া বুঝতে পেরেছিল ছেলেগুলো হয়তো আর 6 মাস হাসপাতাল থেকে ছাড়া পাবে না, আর পরের স্বামীর কাছ থেকে জেনেছে। সেদিন নির্বাণ ছেলেগুলোকে নিজের একটা পুরনো গোডাউনে নিয়ে গিয়ে ইচ্ছে মতো মেরেছিল ছেলেগুলোকে। সানায়া সেদিন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। চুল মুছে দাও। নির্বাণের ভেজা চুলের পানি মুখে পড়ার কল্পনা থেকে বেরিয়ে আসে সানায়া। চোখ তুলে নির্বাণের দিকে তাকাতে নির্বাণ উপরোক্ত নির্দেশটা করে। এটা নতুন নয়, বিয়ের পরের দিন থেকেই এই চাকরিটা সানায়া পেয়েছে, তাই টাওয়াল নিয়ে নির্বাণকে বসতে ইশারা করে নিজে চুল মুছে দিতে থাকে। অতঃপর চুল মোছা শেষ হলে নির্বাণ হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে জড়িয়ে সাদা একটা জিন্সের প্যান্ট পরে রেডি হয়। সানায়া ততক্ষণে ঝুড়িতে রাখা নির্বাণের ধুয়ে রাখা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে আসে। তারপর দুজনই রুম থেকে বেরিয়ে আসে, নির্বাণ ছাদে আর সানায়া আফির রুমে। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। আফিও রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে শুয়ে পড়ে, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে ভেবে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ ব্যালকনিতে কিছু পড়ার শব্দ পেয়ে উঠে বসে। টেবিল লাইট অন করে ফোনটা হাতে নিয়ে এগিয়ে যেতেই দেখা মেলে অতি পরিচিত একটা মুখ, দরজার ওপাশে হলুদ পাঞ্জাবি পরিহিত একান্তকে। আফি প্রথমে অবাক হয়ে জোরে বলে ওঠে, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, দরজা খোল। একান্তর কথায় আফি দাঁত দ্বারা জিহ্বা কেটে দরজাটা খুলতে বলে ওঠে। দরজাটা কাচের আর একটু শক্ত হওয়ার দরুন খুলতে একটু কসরত করতে হয় আফিকে। একান্তর হাতে একটা টিস্যু দিয়ে কিছু পেঁচানো। রুমে প্রবেশ করতে করতে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, যেই মেয়ে সামান্য একটা দরজা খুলতে পারে না, সেই মেয়ে কি করে আমার শরীরের পার সামলাবে? আফির আগে ফুসফুস করতে বলে ওঠে। আমার লাইফ, আমার ইচ্ছে। কথাটা বলতে বলতে একান্ত একদম আফির নিকটে এসে দাঁড়ায়, অতঃপর নিজের একটা হাত আফির ঘাড়ে রাখে। আফি ভ্রু কুচকে নেয়, বিরক্ত চোখে তাকায়। মাত্রই শাওয়ার নিয়েছে, এই লোক আবারও হলুদ দিয়ে তার শরীর মেখে দিল। আফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একান্ত দুষ্টু হেসে বলে ওঠে, এভাবে তাকাতে নেই জান, গিলে ফেলতে ইচ্ছে করে। আমার জন্য এতটুক পারবে না? একান্তর অসহায় চোখে তাকিয়ে বলে, অভ্যাস করে নেও, কাল থেকে তো রোজ এমনিতেও কতবার করতে হবে ঠিক নেই। আফি দুহাতে কান চেপে ধরে বলে ওঠে। একান্ত আবারও আগের ন্যায় দুষ্টু হেসে বলে ওঠে, ঠিক আছে, আর বলবো না, এখন একটু ভালোবাসা দিয়ে দাও। আফির উত্তরের আশা না করে একান্ত নিজের ওষ্ঠ দ্বারা আফির ওষ্ঠ এক করে দেয়। আফি স্তব্ধ, ওর ভাবনার বাহিরে ছিল। এটা একান্ত কখনোই এমন করে না, সবসময় কপালে গালে চুমু দেয়, আর আজ সে সোজা ঠোঁটে। ভাবতেই আফি হাত দিয়ে একান্তর বুকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু এক ফোঁটাও নড়চড় হলো না একান্তর, বরং আরো শক্ত করে জড়িয়ে নিজের ইচ্ছে মতো ভালোবাসা দেয় প্রেয়সীর অধরে। অতঃপর ছেড়ে দিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের অধর মুছে দিল, তারপর নিজের তর্জনী আঙ্গুল দিয়ে আফির ঠোঁট ছুঁয়ে দেয়। আফি তখনও জোরে জোরে শ্বাস ফেলছে, চোখ বন্ধ করে। আর ঠিক তখনই একান্তর কণ্ঠ ভেসে এলো, এটা টেইলার, পিকচার কাল দেখাবো। আফি ঘুমিয়ে আছে, একান্ত ওর একটা হাত নিজের 2 হাতের মুঠোয় পুড়ে বসে আছে। এই মেয়েটাকে ফেলে যেতে ইচ্ছে করছে না তার। রাত হয়তো 4টা বাজে, আফি ঘুমিয়েছে, ঘন্টা হবে হয়তো। কথা ছিল আজ কেউ ঘুমোবে না, ব্যালকনিতে বসে গল্প করবে, কিন্তু এই মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই একান্ত কোলে করে এনে বিছানায় শুয়ে দিয়েছে। আর একটু পর হয়তো ফজরের আজান দিয়ে দিবে, যেতে হবে, নয়তো পরে কেউ দেখে নিলে কেলেঙ্কারির শেষ থাকবে না।
তাছাড়া তার নিষ্পাপ ফুলকেও অপবিত্র করতে পিছুপা হবে না। এসব ভেবে একান্ত আফির কপালে নিজের সিগারেটে পোড়া ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। আফি একটু কেঁপে উঠল। ঘুমের ঘোরে শক্ত করে একান্তর হাতটা চেপে ধরে নিজের হাতের ভাঁজে। একান্ত মুচকি হাসে। এই মেয়েকে আর বেশি দূরে রাখা যাবে না। আর বেশি না হয়তো 8-9 ঘন্টা পরে তার হয়ে যাবে মন তো সে কবেই দিয়েছে। এখন দুইটা অস্তিত্ব এক হওয়ার বাকি, দুইটা আত্মা একে অপরের মাঝে বিরাজ করা বাকি, যেগুলো খুব শীঘ্রই দুইটা মিলে এক হয়ে যাবে। একান্ত আলগোছে নিজের হাত ছাড়িয়ে নেয় আফির থেকে। তারপর সেই হাতটায় আবারও নিজের ঠোঁট ছুঁয়ে ব্যালকনির দরজা দিকে এগিয়ে যায়। ব্যালকনির পাইপ দিয়ে নিচে নেমে আসে। তারপর নিজের রুমে ওয়াশরুমের পাইপ দিয়ে সেখানে দিয়ে নিজের ওয়াশরুমে গিয়ে ছোট জানলাটা দিয়ে ভেতরে গিয়ে সেটা আবার আগের ন্যায় লাগিয়ে রাখে। তারপর ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেয়। আর এখন সে ঘুম থেকে উঠবে না, একেবারে 12টা বাজবে, 12টায় ঘুম থেকে উঠবে আর বিয়ে করে বউ নিয়ে রুমে চলে আসবে। সানায়া নির্বাণের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে, তবে সে প্রতিবার ব্যর্থ। তাই বাধ্য হয়ে নির্বাণের বুকে ছোট একটা কামড় বসিয়ে দিল। নির্বাণ তৎক্ষণাৎ ঘুম চোখে ভ্রু কুঁচকে নিল। পিটপিট করে চোখ খুলে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বললেই হয় ভালোবাসা চাও, তো ঢং করার কি প্রয়োজন? একদম বাজে বকবক করবেন না, ছাড়েন আমাকে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। নির্বাণের বিনা বাক্য ছেড়ে দেয় বউকে। নির্বাণ বিনা বাক্যে ছেড়ে দেয় বউকে। সানায়া উঠে বসে। নির্বাণ চোখ বন্ধ করতেই আবারও নির্বাণকে ধাক্কা দিয়ে বলে ওঠে, আবার ঘুমাচ্ছেন কেন? কাল থেকে করবো। ভুলেও না, আজ থেকেই হবে। বলেই টেনে টুনে ঝুলে বসালো। অবশ্য নির্বাণ উঠতে না চাইলেও সানায়া এতটা শক্তি নেই যে নির্বাণের মতো এমন একজন বলিষ্ঠ শরীরের মানুষকে শোয়া থেকে ওঠানোর। নির্বাণকে আগে ওয়াশরুমে পাঠিয়ে সানায়া বসে রইল। নির্বাণকে আগে না পাঠালে দেখা যাবে সানায়া ফ্রেশ হয়ে অজু করে আস্তে আস্তে নির্বাণ আবারও ঘুমিয়ে পড়েছে। এমন আগেও প্রথম প্রথম হয়ে থাকতো, তাই সানায়া এখন নির্বাণকে সবসময় অজু করতে আগে পাঠায়। 7 মিনিটের মাথায় নির্বাণ বেরিয়ে এলো, আর তখন সানায়া যায়। সানায়া ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো নির্বাণ জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। সানায়া সোফা হতে নিজের হিজাবটা মাথায় দিয়ে নির্বাণের থেকে সামান্য পেছনে দাঁড়িয়ে পড়ে। বেলা তখন 11টার বেশি বাজে। আফিকে পার্লার থেকে আসা মেয়েরা সাজাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো একান্ত ঘুম থেকেই ওঠেনি। আফি অবশ্য ফোন দেয়নি, সে শুধু সামিরের বউয়ের তিথির কাজ হতে শুনেছে একান্ত নাকি দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। স্বামী ডাকতে গিয়েছিল, একান্ত নাকি বলেছে সে বিয়ের আগে উঠবে। একথা বলে তিথি সহ সব মেয়েরা তখন থেকে হাসছে। আর আফিও লজ্জায় লাল, নীল, বেগুনি, হলুদ রং হয়েছে। আফির ভাবনার মাঝেই একটা মেয়ে বলল, ম্যাম সাজ কমপ্লিট। তিথি সহ আরেকটা মেয়ে আফিকে ধরে বিছানায় বসিয়ে দেয়। আর তখনই আফির ফোনটা সশব্দে বালিশের পাশে বেজে ওঠে। ততক্ষণে তিথি আর পার্লারের মেয়েগুলো চলে গিয়েছে, আর কয়েকজন মেয়ে আশেপাশে বসে আছে। আফি ফোনটা হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে একান্তর ভিডিও কল। আফির বদনখানা তৎক্ষণাৎ আবারও লজ্জায় রাঙা হয়ে ওঠে। আশেপাশে বসে থাকা মেয়েগুলো মুখ টিপে হেসে বেরিয়ে গেল। ঘরোয়াভাবে বিয়ে হওয়াতে তেমন লোকজন নেই, তবে আয়োজন আর বাহিরের মানুষজনে বাড়ি ভরপুর। আফির ফোনটা রিসিভ করতেই ঘুম ঘুম চোখে একান্তকে দেখতে পায়, আর আফির বুকের ভেতরটা ধক করে ওঠে। একান্ত কল দিয়ে পিটপিট করে তাকিয়েছিল ফোনের স্ক্রিনে, কিন্তু ফোন রিসিভ হওয়ার পর ফোনের স্ক্রিনে আফির বধূর সাজ দেখে সব ঘুম উবে গেল একান্তর। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল একান্ত, একজন মুগ্ধতা নিয়ে আর একজন লজ্জায় মাথা নিয়ে। আফির কথায় ধ্যান ফিরে একান্তর থমথমে মুখ করে বলে ওঠে, এখন উঠে পড়ো, তাছাড়া রাতে তো আর ঘুমানো সম্ভব হবে না, তাই এখন ঘুমিয়ে নিচ্ছ? শেষের কথাটা কিছুটা দুষ্টু হেসে বলে। আফিও অতটাও ছোট নয়, একান্তর কথার ইঙ্গিত বোঝার মতো জ্ঞান ওর হয়েছে, তাই তো কথাটা শোনার পর মুখ দিয়ে বেরিয়ে এলো। কথাটা শেষ করে ফট করে ফোন কাটে আফি, আর অপর পাশে একান্ত হাসতে হাসতে উঠে বসে। অতঃপর
অডিও কল দেয়, কিন্তু আফি ধরে না। একবার, দুইবার, তিনবারের বারও ফোনটা রিসিভ হয়। আফি চুপচাপ ফোন কানে তুলে বসে থাকে, কোনো কথা বলে না। একান্ত তখন হেসে চলেছে। ফোন কাটলে কেন? আমি তো সত্যি বলছি। আচ্ছা যাই হোক, 10 মিনিট ফোনটা নিজের সামনে ধরে বসে থাকো, তারপর আমি শাওয়ার নিতে যাব। আফি অডিও কল কেটে ভিডিও কল দিয়ে একান্তর কথা মতো কাজ করে, আর একান্ত নিজের ভালোবাসার মানুষটাকে দেখতে থাকে। এই মেয়েটাকে আর কয়েক ঘন্টা পর তার নিজের খুব কাছের একান্ত নিজের ব্যক্তিগত নারী হবে। ভাবতেই মনটা ভালো লাগায় ছেয়ে যাচ্ছে একান্তর, এক অন্যরকম অনুভূতি। রাত এখন 8টা বাজে। আত্মীয় স্বজনরা সব বিদায় নিয়েছে। সারাটা দিন সবার উপর দিয়ে কম বেশি ধকল গিয়েছে, তাই সবাইকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন আমেনা খাতুন। তাই সবাই সব খাবার খেতে চলে এসেছে। আফির বিয়ের সাজ ছেড়েছে সেই সন্ধ্যায়। এখন আগের ন্যায় একটা হাঁটু সমান টপস আর ট্রাউজার পরে আছে। এ নিয়ে অবশ্য সুমাইয়া বেগম একটু রাগারাগি করেছে। এখন আর কি আগের মতো মেয়ে আছে নাকি? এখন একজনের বউ হয়েছে, আর সাথে শ্বশুরও এই বাড়িতেই আছে। সেখানে এই মেয়ের এমন চালচলন একদমই পছন্দ করেনি সুমাইয়া বেগম। তবে একান্ত তাকে এসব নিয়ে আফিকে কিছু বলতে না করেছে। থাক না, যার যা অভ্যস্ত সেটাই পড়েই। খাবার দাবার শেষ, সবাই যে যার রুমে চলে গেল। আফি রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো একান্ত বিছানায় পা তুলে বসে ফোন টিপছে, আর ঠিক তার ডান পাশে একটা প্যাকেট রাখা। আফি সেদিকে তাকিয়ে ফ্রু কুচকে জিজ্ঞেস করে। একান্ত ততক্ষণে ফোনটা বিছানায় ফেলে প্যাকেটটা হাতে নিয়ে এগিয়ে এসে আফির হাতে দিয়ে বলে ওঠে, এটা পরে এসো। আফি ওয়াশরুম থেকে এসে থম মেরে দাঁড়িয়ে আছে। হাতে একান্ত দেওয়া শাড়ির সাথে ম্যাচিং করা প্রয়োজনীয় সব জিনিস সব ঠিক আছে, কিন্তু ব্লাউজটা, এটা আফির একদম পছন্দ হয়নি। হাতাগুলো কোনোই পর্যন্ত, তবে সেগুলো একদম পাতলা, গলাটাও বেশ বড়। এটা পরা না পরার সমান। আফির মন খারাপ হলো। ওটা হাতে নিয়ে দরজাটা হালকা খুলে রুমের ভেতরে দৃষ্টি বোলালো। একান্ত তখন বিছানায় বসেছিল। আফিকে দেখেনিও। না দেখার কারণও হচ্ছে একান্ত ফোন স্ক্রল করতে ব্যস্ত। আফি একান্তকে ডাকলো। একান্ত উঠে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অসহায় কণ্ঠে উত্তর দেয়। একান্ত আফির হাতের ব্লাউজটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কেন? আর যদি বলি এটাই পড়তে হবে? উপায় আছে? একান্তর করা প্রশ্নে আফির হঠাৎই মাথা এলো। ওর তো কোনো শাড়িই নেই, আর না আছে কোনো ব্লাউজ, আর এত রাতে কোথায় যাবে? আফি দরজা বন্ধ করে দিল, আর একান্ত রুম থেকে বেরিয়ে নিজের জন্য আগের বরাদ্দকৃত রুমে চলে গেল। সেখানটায় গিয়ে আলমারি খুলে একটা ছোট খাম আর একটা গিফট পেপারে মোড়ানো ছোট একটা বক্স নিয়ে আবারও রুমে চলে আসে, আর এসে চোখ আটকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আফির দিকে। আফি এক চোখ বন্ধ করে আর একটা চোখে কিছু একটা দিচ্ছিল। বিয়ের সাজ তো সেই কোন বিকেলেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, তাই হালকা করে সেজে নিচ্ছে। আফি এক চোখ বন্ধ করে আর এক চোখ খোলা ছিল বিধায় স্পষ্ট দরজায় দাঁড়ানো গাঢ় রঙের খয়েরি পাঞ্জাবি পরিহিত একান্তকে দেখতে পাচ্ছিল। আর দেখার সাথে সাথেই চোখ নামিয়ে একদম মাথা নুয়ে নিয়েছিল। ওই চোখে কিছু একটা আছে যেটা খুব করে আফিকে টানছে। আর একান্ত আস্তে আস্তে এগিয়ে আসে, হাতে থাকা জিনিসগুলো বিছানায় রাখে। আফি তখনও মাথায় নুয়ে রেখেছে। মূলত লজ্জা পাচ্ছে আফি। এত পাতলা ব্লাউজ, তার উপর শাড়িটা দেখতে ভারী হলেও আসলে সেটা ভীষণ পাতলা। শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ও নিজেই নিজের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। সেখানে একজন পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। যদিও পুরুষটা ওর একান্ত নিজের কাছে ব্যক্তিগত, কিন্তু তবুও লজ্জা নিজেই এসব ভেবে নিয়ে যাচ্ছে। আফির ভাবনার মাঝে একান্ত এগিয়ে এসে আফির পেছনে দাঁড়িয়ে আফির কোমর নিজের দানবীয় হাত জোড়া রাখে। আফি শিউরে ওঠে। একান্তর হাতগুলো ততক্ষণে আফির শাড়ির নিচ দিয়ে উন্মুক্ত পেটে বিচরণ করতে ব্যস্ত হয়ে পড়ল। আফি যেন দাঁড়িয়ে থাকতে পারছে না, সারা শরীর অবশ হয়ে আসছে। একান্ত নিজের সিগারেটে পোড়া ঠোঁটগুলো আফির চুলগুলো ঘাড় হতে এক হাতের সাহায্যে সরিয়ে দিয়ে সেখানে ছুঁয়ে দিল। আফি একান্তর এমন স্পর্শে স্থির থাকতে পারে না। জোরে জোরে শ্বাস ফেলে ধরে আসা গলায় বলে ওঠে, ওহো, ছাড়ার জন্য তো ভালোবাসিনি।
নাই বিয়ে? একান্ত ধীর কণ্ঠে কথাগুলো বলে। আফি আর কিছু বলতে পারে না। তার আগেই একান্তকে নিজের দিকে ঘুরিয়ে নিজের পোড়া ঠোঁটজোড়া দিয়ে আফির ঠোঁট আঁকড়ে ধরে ভালোবাসা দিতে থাকে। আফির দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু একান্তর ছাড়ার নাম নেই। আফি অনেকক্ষণ ছোটার চেষ্টা করেও যখন কোনো লাভ হলো না, তখন নিজেও একান্তর সঙ্গ দেয়। একান্ত নিজের ইচ্ছে মতো ভালোবাসা দেয় বউয়ের অধরে। বেশ অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলো। একান্ত নিজেকে ধাতস্থ করে বিছানার হতে খামটা আরও গিফট বক্সটা হাতে নিয়ে সেটা আফির হাতে দেয়। আফি এতক্ষণে নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু একান্ত ওর হাত টেনে ওর হাতে ওগুলো দেখে প্রশ্নবোধক চাহনি দিল। একান্ত মুচকি হাসলো। নিজের হাত থেকে ঘড়ির ফিতা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, নিজেই দেখে নাও। আফিও তাই করলো, কিন্তু খামে এতগুলো টাকা দেখে বিস্ময় নিয়ে প্রশ্ন করে, কাবিন সবটা এখানে আছে? আমার সব তোমার, কিন্তু এগুলো শুধু তোমার, এতে আমার কোনো অধিকার নেই। এইটা আমার দায়িত্ব ছিল, এখন তোমার যদি ইচ্ছে না করে ফেলে দাও। আফি ফ্যালফ্যাল করে কতক্ষণ টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে সেগুলো আলমারি খুলে রেখে দিল। হাতে থাকা বক্সটা খুলে চোখ আটকে গেল বক্সে থাকা লকেটটার দিকে। ছোট ছোট